প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি পঙ্কজ দত্ত, সহকারী শিক্ষক গণিত, খাসগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পূর্বের ক্লাসগুলোতে উচ্চতর গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের ঘন জ্যামিতির উপর আমরা বিভিন্ন বহুভুজ, তন্মধ্যে আছে ঘনক, ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, প্রিজম, গোলক, সিলিন্ডার প্রভৃতি। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, তাও একটা ঘনবস্তু। তাহলে আমরা চলো ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমার হাতে একটা ঘনবস্তু আছে, যেটা তলগুলো প্রত্যেকটা ত্রিভুজাকৃতির, এবং এই ত্রিভুজাকৃতির তলের সংখ্যা মোট 4টা, যার একটা শীর্ষবিন্দু আছে। এই ঘনবস্তুটির একটি শীর্ষবিন্দু আছে, একটা ভূমিতল আছে, আর পাশের তলগুলো ত্রিভুজাকৃতির। ঠিক একইভাবে আমরা আরেকটা ঘনবস্তু দেখতে পাই, যার ভূমিটা হলো বর্গাকৃতির, অর্থাৎ চতুর্ভুজ ক্ষেত্র, যার ভূমিটা বর্গাকৃতির এবং 4টি পার্শ্বতল ত্রিভুজাকৃতির, এবং এই ঘনবস্তুটির একটি শীর্ষবিন্দু আছে। আবার আরো একটা ঘনবস্তু আমরা দেখি, এই ঘনবস্তুটার ক্ষেত্রে ভূমি ষড়ভুজাকার, অর্থাৎ 6টা বাহুর সমন্বয়ে গঠিত, অর্থাৎ এটা একটা ষড়ভুজাকৃতির ঘনবস্তু, এবং যার 6টা পার্শ্বতল আছে, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টা পার্শ্বতল বিদ্যমান। আর এই ঘনবস্তুটিরও একটা শীর্ষবিন্দু আমরা দেখতে পাচ্ছি, এটার একটা শীর্ষবিন্দু আছে এবং 6টা পার্শ্বতল, যে পার্শ্বতলগুলো ত্রিভুজাকৃতির, আর ভূমিটা হলো ষড়ভুজাকৃতির, 6টা বাহুর সমন্বয়ে গঠিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ঘনবস্তুগুলো থেকে একটু অনুধাবন করার চেষ্টা করো, এই ঘনবস্তুগুলো কি হতে পারে। এই ঘনবস্তুগুলোর আমরা কিছু বৈশিষ্ট্য একই রকম দেখতে পাই, আর তা হলো প্রত্যেকটা ঘনবস্তুর একটি মাত্র শীর্ষবিন্দু বিদ্যমান, আর পার্শ্বতলগুলো সবসময় ত্রিভুজাকৃতির, এবং ভূমিটা হলো বিভিন্ন ধরনের বহুভুজ। এটা ত্রিভুজাকার হতে পারে, চতুর্ভুজাকার হতে পারে, আবার ষড়ভুজাকারও হতে পারে। তাহলে আমরা একটা সংজ্ঞায় আসতে পারি এই ঘনবস্তুর উপর। আমরা যে সংজ্ঞাটা পাই তা হলো, যে সকল ঘনবস্তুর একটি মাত্র শীর্ষবিন্দু
এবং পার্শ্বতলগুলো ত্রিভুজাকার, আর ভূমি যে কোনো ধরনের বহুভুজ, তাকে আমরা বলবো পিরামিড। তাহলে আজকের ক্লাসটা হবে আমাদের পিরামিডের উপর। পিরামিডের ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন ধরনের পিরামিড হতে পারে, তবে যে পিরামিডের ভূমি সুষম বহুভুজ, আমি আবার বলছি, যে পিরামিডের ভূমি সুষম বহুভুজ আর পার্শ্বতলগুলো সুষম ত্রিভুজ আকৃতির, তাকে আমরা বলবো সুষম পিরামিড। যেমন যে এই বহুভুজটার বাহুগুলো সমান, এখানে যে 4টা বাহু বিদ্যমান সেই 4টা বাহুই সমান, এবং পার্শ্বতলগুলো সমান আকৃতির ত্রিভুজ, অর্থাৎ সুষম ত্রিভুজ। তাহলে এই ঘনবস্তুটিকে আমরা বা এই পিরামিডটাকে আমরা বলবো সুষম পিরামিড। ঠিক একইভাবে এটাও একটা সুষম পিরামিড, এর পার্শ্বতলগুলো সুষম ত্রিভুজ আকৃতির এবং ভূমি ষড়ভুজ এবং সুষম ষড়ভুজ। তাহলে এই পিরামিডটাকে আমরা বলবো সুষম পিরামিড। আবার এই ঘনবস্তুটিও 4টা ত্রিভুজ ক্ষেত্রের সমন্বয়ে গঠিত, যার পার্শ্বতলগুলো সুষম ত্রিভুজ আর ভূমি তাও সুষম বাহু বিশিষ্ট ত্রিভুজ। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা সুষম পিরামিড। সুষম পিরামিডগুলো সাধারণত খুবই দৃষ্টিনন্দন হয়, অর্থাৎ দেখতে খুব সুন্দর লাগে আমাদের। পিরামিডের শীর্ষ থেকে ভূমির যে কোনো কৌণিক বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ধার। তাহলে এই পিরামিডটার ধার হলো শীর্ষবিন্দু হতে ভূমির এই কৌণিক বিন্দু, তাহলে এটাকে বলবো আমরা পিরামিডের ধার। সাধারণত পিরামিড বলতে চতুর্ভুজাকার ভূমির উপর, অর্থাৎ ভূমিটা চতুর্ভুজ আকৃতির হয় এবং পার্শ্বতলগুলো সংখ্যা মোট 4টা, অর্থাৎ একটা চতুর্ভুজ আকৃতির ভূমি এবং 4টা সুষম ত্রিভুজ আকৃতির, এবং যার একটা শীর্ষবিন্দু আছে, তাকে আমরা বলবো সাধারণত পিরামিড। তবে চারটা তল বিশিষ্ট যে কোনো বস্তু, তাকে আমরা চতুস্থলক যদিও বলি, কিন্তু এটাও একটা পিরামিড।
এটা চতুস্তলক, কিন্তু এটাও একটা পিরামিড। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ পিরামিড কি, বিভিন্ন ধরনের পিরামিড, বিভিন্ন আকৃতির পিরামিড। আমরা এখন পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসে ফিরে যাই। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে এই পিরামিডটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখতে পাই ভূমির ক্ষেত্রফল। এই ভূমির ক্ষেত্রফলের সাথে আমরা যখন পৃষ্ঠতলের ক্ষেত্রফলগুলো যোগ করব, তখন আমাদের পিরামিডটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এই যে ভূমির ক্ষেত্রফল, এই ভূমির ক্ষেত্রফলের সাথে আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ করব, তাহলে আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। অর্থাৎ ভূমির ক্ষেত্রফলের সাথে আমরা যখন পার্শ্বতলগুলো যোগ করব, তখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু ভূমি যদি সর্বসম ত্রিভুজ হয়, তাহলে আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। ভূমি সর্বসম ত্রিভুজ হলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। তাহলে দেখি আমরা সুষম ত্রিভুজ যদি হয়, তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের ক্ষেত্র হবে হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো
উচ্চতা। আমি আবার বলতেছি, ভূমি সর্বসম ত্রিভুজ হলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল হবে ভূমি না হয়ে পার্শ্বতলগুলো হবে। পার্শ্বতলগুলো সর্বসম ত্রিভুজ হলে আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পাবো ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে প্রিজমের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি পার্শ্বতলগুলো সাধারণত আয়তাকার বা সামান্তরিক হতে পারে। এখন যে আমরা যখন পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। তবে এখানে কেন হাফটা আসলো? যেটা প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে কেন এরকম হবে সেটা আমরা একটু বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করি। এখানে আমার হাতে যে একটি আয়তাকার কাগজের টুকরা দেখা যাচ্ছে, এই আয়তাকার তলটি একটি প্রিজমের পার্শ্বতল, একটি প্রিজমের পার্শ্বতল, যেটা আমরা প্রিজমের ক্ষেত্রে দেখেছি। এই যে পার্শ্বতলটা সমান উচ্চতা বিশিষ্ট এবং সম আকৃতির আমরা একটা পার্শ্বতল নিলাম। এবার একই উচ্চতা বিশিষ্ট একটি পিরামিডের পার্শ্বতল, এই যে এখানে যে একটা পার্শ্বতল দেখা যাচ্ছে, এখানে মোট 6টা পার্শ্বতল আছে। আমি যে কোনো একটা সুষম পার্শ্বতল অর্থাৎ যে কোনো একটা পার্শ্বতল নিয়ে দেখি, এটা একটা ত্রিভুজ আকৃতির। আর প্রিজমের পার্শ্বতল হলো এই যে আয়তাকার বা সামান্তরিক। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা আয়তাকার নিচ্ছি। এই আয়তাকার পার্শ্বতল এটা হলো প্রিজমের একটি ত্রিভুজাকার পার্শ্বতলের দ্বিগুণ। তাহলে কিভাবে আমরা একটু দেখি। এই পার্শ্বতলটিকে আমরা যখন 3টে অংশে ভাগ করব, তাহলে এই যে ত্রিভুজাকৃতির যে তলটা পেলাম, এটা হলো একটি প্রিজমের পার্শ্বতলের অর্ধেক। অর্থাৎ এটা একটা পিরামিডের পার্শ্বতল। পিরামিডের ক্ষেত্রে যে আমরা ত্রিভুজাকৃতির পার্শ্বতল দেখতে পাচ্ছি, ঠিক এটা হচ্ছে সমান আকৃতির। অর্থাৎ একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ভূমি একই যদি হয় এবং উচ্চতা যদি সমান হয়,
ভূমি একই হলে এবং উচ্চতা একই হলে তাহলে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্র, এখান থেকে আমরা যদি কেটে নিই তাহলে দুইটা ত্রিভুজ ক্ষেত্র আমরা পেয়ে যাই। এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, ঠিক সেম ভাবে আমরা সম আকৃতির আরো একটা ত্রিভুজ ক্ষেত্র পাই, যেটা এই ত্রিভুজ ক্ষেত্রের সমান, একদম সমান। অর্থাৎ আমরা জানি একটি ত্রিভুজাকার এবং একটি আয়তাকার ক্ষেত্রের ভূমি যদি সমান এবং উচ্চতাও যদি সমান হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা পিরামিডের ক্ষেত্রে দেখতে পাই পার্শ্বতল ত্রিভুজাকার, কিন্তু প্রিজমের ক্ষেত্রে দেখতে পাই পার্শ্বতল আয়তাকার। এই জন্য আমরা যেহেতু সর্বসম ত্রিভুজ, পার্শ্বতলগুলো যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে আমরা পাবো এটা হলো প্রিজমের ক্ষেত্রফল, অর্থাৎ প্রিজমের ক্ষেত্রফলের অর্ধেক। যেহেতু প্রিজমের পার্শ্বতল হলো আয়তাকার কিন্তু পিরামিডের পার্শ্বতল হলো ত্রিভুজাকার, এই জন্য পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে শিক্ষার্থীরা এবার তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ কেন আমরা পার্শ্বতল সর্বসম ত্রিভুজ হলে পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে প্রিজমের ক্ষেত্রফলের, অর্থাৎ প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফলের অর্ধেক। এবার আমরা পিরামিডের আয়তন নির্ণয় করার চেষ্টা করব। পিরামিডের আয়তন নির্ণয়। পিরামিডের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই, অর্থাৎ পিরামিডটি কি পরিমাণ জায়গা দখল করে আছে, পিরামিডটি কি পরিমাণে জায়গা দখল করে আছে সেটা হলো তার আয়তন। তাহলে শিক্ষার্থীরা একটু দেখো, আমরা পূর্বের ক্লাসে যে প্রিজমের আয়তন নির্ণয় করেছি, আমরা প্রিজমের আয়তনটা যদি পেয়ে যাই সেখান থেকে একই বাহু বিশিষ্ট পিরামিডের আয়তনটা পেয়ে যাব। তবে পিরামিডের আয়তন হবে প্রিজমের আয়তনের 3/1 অর্থাৎ পিরামিডের আয়তন সমান 1/3 ইন্টু ভূমির
ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে লক্ষ্য করো, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হলো প্রিজমের আয়তন। প্রিজমের আয়তন থেকে আমরা জানি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, কিন্তু পিরামিডের আয়তন হবে প্রিজমের আয়তনের 3/1 আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে বলি। ষড়ভুজাকৃতির প্রিজম, ষড়ভুজাকৃতির প্রিজম এবং একই আকৃতির অর্থাৎ একই ভূমিতল বিশিষ্ট একটি পিরামিড যদি নিই, অর্থাৎ ভূমি একই, পিরামিডের ভূমি এবং প্রিজমের ভূমি দুইটা একই এবং সমান বহুভুজ সম্পন্ন, আর যদি এটার উচ্চতা, প্রিজমের উচ্চতা আর পিরামিডের উচ্চতা যদি সমান হয়, প্রিজমের উচ্চতা আর পিরামিডের উচ্চতা যদি সমান হয়, তাহলে একটা পিরামিড এবং একটা প্রিজমের আয়তন হবে পিরামিডের আয়তন প্রিজমের আয়তনের 3/1, অর্থাৎ এরকম 3টা পিরামিড দিয়ে একটা প্রিজম বানানো সম্ভব হবে, অর্থাৎ 3টা পিরামিডের মোট আয়তন হবে একটি সমভুজ সম্পন্ন এবং সম উচ্চতা সম্পন্ন একটি প্রিজমের আয়তনের সমান। তাহলে প্রিজমের আয়তনের ক্ষেত্রে আমরা জানি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমির ক্ষেত্রফলকে যখন আমরা উচ্চতা দিয়ে গুণ করব তখন প্রিজমের আয়তন পাওয়া যাবে। আর প্রিজমের আয়তন হবে একটি সমভুজ সম্পন্ন এবং সম উচ্চতা সম্পন্ন 3টি পিরামিডের আয়তনের সমান। এই জন্য আমরা লিখলাম পিরামিডের আয়তন সমান 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আবার আমরা যখন হেলানো উচ্চতা বের করব, আমরা যখন পিরামিডের হেলানো উচ্চতা পিরামিডের হেলানো উচ্চতা যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এল সমান আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো
এই যে পিরামিডের উচ্চতা অর্থাৎ পিরামিডের শীর্ষবিন্দু থেকে ভূমিতলের মধ্যবিন্দু, পিরামিডের শীর্ষ থেকে ভূমির মধ্যবিন্দু পর্যন্ত মধ্যবর্তী দূরত্বটাই হলো উচ্চতা। যাহাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা পিরামিডের উচ্চতা বলতে পিরামিডের শীর্ষবিন্দু এবং ভূমির মধ্যবিন্দু পর্যন্ত মধ্যবর্তী দূরত্বটা হলো পিরামিডের উচ্চতা। এখন আমি একটু পিরামিডের চিত্রটা আঁকার চেষ্টা করি। একটা শীর্ষবিন্দু দিয়ে দিলাম, ষড়ভুজ আঁকলাম, সুষম ষড়ভুজ। শীর্ষবিন্দু থেকে তাহলে এটা একটা ষড়ভুজাকৃতির পিরামিড। এটা যদি আমাদের উচ্চতা হয় এইচ, এরপর যে ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে যে হেলান উচ্চতা এল সমান হবে, আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এল যদি অতিভুজ হয়, এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। সুতরাং এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে আমরা পিরামিডের হেলান উচ্চতা এল সমান রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এইভাবে করে আমরা হেলান উচ্চতা নির্ণয় করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এটুকুতেই শেষ হলো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।